ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ড্যানিয়েল খান। আজকে একটা আনঅ্যানাউন্স লাইভ করলাম আবার, কারণ আমার আরেকজন ভাইজান কানাডা চলে গেছেন, সাদমান ভাইয়া। তো সাদমান ভাইয়া কানাডা যাওয়া এবং তার এক্সপিরিয়েন্স নিয়ে বিভিন্ন কথাগুলো বলবো আজকে আমরা। যারা যারা যে যেখান থেকে দেখতেছেন লাইভটা প্লিজ শেয়ার করে দিবেন। এন্ড এরকম লাইভ আমার বেশ কয়েকটা আছে, রিসেন্টলি আমি আরেকটাও করেছিলাম আমার পেজে, একটু দেখে নিবেন, আপনাদের খুব ভালো লাগবে কথাগুলো। ওকে, এন্ড রিকোয়েস্ট থাকবে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে ইউ ক্যান আস্ক, কারণ আমি ট্রাই করবো সাদমান ভাইকে জিজ্ঞেস করবো, আমি আনসার দিয়ে দেওয়ার। কারণ লাইভে কোনো কথা বললে জিনিসটা মানুষের বুঝতে সুবিধা, এই জন্য লাইভ করা, ভিডিও না করে ছাড়া। এন্ড সাদমান ভাই হচ্ছে আমার স্টুডেন্ট ছিলেন, উনি 1 মান্থের কোর্স করছিলেন। সাদমান ভাই এখন কোথায় আছে বেশ কিছু কোশ্চেন করবো। সো সাদমান ভাই একটু রেডি হয়ে যাই। আর সবার কাছে রিকোয়েস্ট, যে যেখান থেকে দেখতেছেন লাইভটা প্লিজ শেয়ার করে দিবেন। যে যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করে দেন। সরি, আমার ভয়েস আবার শোনা যাওয়ার জন্য সরি। কারণ শেয়ার করলে সবাই কথাগুলো বেশি শুনতে পারবেন। আর সাদমান ভাইয়ের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, কারণ আমরা কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাজ এ স্টুডেন্ট অনেক কিছু ফেস করি, অনেক কিছু দেখি, কিন্তু বাইরের লাইফটা কিন্তু একটু ডিফারেন্ট। ওকে, এখন বাইরে যারা বসে আছে তাদের কাছ থেকে শুনলে কিন্তু নিশ্চিত বেটার হয়। তো এই জন্য আমি চেষ্টা করি আমার যা সব স্টুডেন্ট বাইরে ফ্রি আছে তাদের সাথে লাইভ করা। এন্ড বিং অনেস্ট, আমার কানাডাতে একদম 200-র উপর স্টুডেন্ট আছে, সবাইকে রিচ করা পসিবল হয় না, সবাইকে ফ্রি পাওয়া পসিবল হয় না, এবং কানাডায় গেলে বিজি হতে হতে আমার আউট অফ কানেক্ট হয়ে যায়। তো ইদানিং যাদের সাথে ফ্রি সময় পাচ্ছি এবং সুযোগ পাচ্ছি আমি লাইভটা করার চেষ্টা করি। তো সাদমান ভাই একটু কথা বলি, আগে একটু পরিচিত হই। সাদমান ভাই কোথায় আছেন এবং সাদমান ভাই ফুল নাম থেকে শুরু করি। সাদমান ভাই, হ্যালো, শোনা যাচ্ছে না? সাদমান ভাইয়া মনে হয় কানাডাতে একটু নেটওয়ার্কের প্রবলেম করছে, আজকে বাইরে স্নোফল হচ্ছে। সাদমান ভাইয়া, হোয়াট হ্যাপেন্ড? আই থিংক উনি একটু নেটওয়ার্কের প্রবলেম টেকনিক্যাল ফেস করতেছে। হ্যাঁ, জি ভাইয়া, আমি শুনছি। আচ্ছা, একটু আবার রিপিট করেন ভাই, কারণ নেটওয়ার্কের জন্য হয়তো কথাটা ভেঙে ভেঙে শুনছেন আসছে। ভাই? ক্লিয়ার? এখন ক্লিয়ার আসছে। আর সবাই একটু বলেন আপনার বাইরে স্নোফল হচ্ছে, এই জন্য নেটওয়ার্কের প্রবলেম, বইলা দেন আপনার মুখ দিয়ে বলে দেন। ভাইয়া এখন ঠিক আছে না? শোনা যাচ্ছে। ওকে। ওকে, আপনি এখন কোথায় আছেন, কোন স্টেটে আছেন, এবং এনভায়রনমেন্ট কিরকম, ওয়েদার কেমন, একটু বলেন শুনি। আমি এখন আছি আপনার টরন্টো স্কারবোতে। তো মেইনলি এটা অন্টারিও প্রভিন্সের মধ্যেই পড়ছে। তো আমার ইনস্টিটিউশন হচ্ছে আপনার সেন্টিনিয়াল কলেজ। আর আমার সাবজেক্ট হচ্ছে যে এনার্জি সিস্টেম ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এন্ড এখানে আমি এটা অ্যাডভান্স ডিপ্লোমা অর পিজিডি যেটাই বলা যায় না কেন ওটাই ওখানে করতে আসছি আফটার ফিনিশিং মাই আন্ডার গ্রাজুয়েট ফ্রম আর্সেনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। এন্ড আমার ওভারঅল আইএলটিএস ছিল 6.5। আপনার আমি ভাইয়ের এখান থেকে 1 মান্থের কোর্স করেছিলাম। ওখানে আমার আলহামদুলিল্লাহ ভালো স্কোর ছিল। লিসেনিং 6.5 ছিল, রিডিং ছিল 7, স্পিকিং 7, এন্ড রাইটিং ছিল 6। তো দ্যাটস মাই ওভারঅল ছিল। হ্যাঁ, যে প্রোফাইল টু জাস্ট অ্যাপ্লাই। আর সাদমান ভাই যখন বাইরে অ্যাপ্লাই করছে, বাইরে অ্যাপ্লাই করার সময় কি কি চ্যালেঞ্জ ফেস করছে যেটা মনে করেন সবাইকে বলা দরকার? ফার্স্ট অফ অল যেটাই সবচেয়ে মানে ক্রিটিক্যাল পয়েন্ট সেটা হচ্ছে আইএলটিএস এর স্কোরটা। যে মানে আইএলটিএসটাই আগে বেশি দরকার, ওটাই আগে ক্লিয়ার করে দেন বাকি সব জিনিসগুলো অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যায়। আর সেকেন্ডলি যেটা হয় সেটা হচ্ছে যে আপনার সাবজেক্ট মিসম্যাচিং, যেটা সবাই একটু বেশি ভুল করে, যে আমি কোথায় অ্যাপ্লাই করবো এবং কোন ভার্সিটি আর কলেজে আমার অ্যাপ্লাই করা উচিত। তো অ্যাকর্ডিং টু মাই সিজিপি আর ব্যাকগ্রাউন্ড, তো আমি যেটা চুজ করছিলাম ওটাই মানে আমার সাথে একটা কম্পেটেবল ছিল যে আমি কোন সাবজেক্ট পড়তে চাচ্ছি। তো কারণ যে সাবজেক্টটা পড়তে যাচ্ছি আর যে কলেজ বা ইউনিভার্সিটিতে আমি যাব, এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিকজ আমার এচওপিটা বা আমার স্টাডি প্ল্যানটা কিন্তু আমাকেই লিখতে হবে। তো এটা ভিসা রিজেকশনের ক্ষেত্রে এটা সবচেয়ে আমি 1 নাম্বার সবচেয়ে কজ বলবো, যেটা হচ্ছে যে এচওপি বা স্টাডি প্ল্যান, যেখানে সাবজেক্ট মিসম্যাচিং এর বিষয়টা খুব বেশি দেখা যায়। তো আইএলটিএস পরে এটাই সবচেয়ে বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, স্টাডি প্ল্যান আর এচওপি। আর ভাইয়া তো আইএলটিএস করার পরে অ্যাপ্লাই প্রসেস শুরু করছেন, তাই না? এর আগে তো কিছু করেন নাই? না না না, আমি এটাই হচ্ছে মেইন রিজন। কারণ হচ্ছে যে আমি আইএলটিএস যদি আমি স্টার্ট না করে যদি আমি বাকি প্রসেস গুলো শুরু করি, তখনটা আমি বুঝতে পারতেছি না যে আমার কোন ইউনিভার্সিটি বা কোন কলেজে আমার রিকোয়ারমেন্ট কত। কারণ কোন ইউনিভার্সিটিতে আপনার ওভারঅল 6.5 হয়ে যাচ্ছে, কোন ইউনিভার্সিটি আপনার 6.5 এক থেকে 5.5 হলে মানে অ্যাপ্রুভ করতেও পারে। তো বাট ইটস অল আপ টু দা আইএলটিএস রিকোয়ারমেন্ট। তো
তো বেসিক্যালি যেটা আমার এক্সপেরিয়েন্সে দেখলাম যে ওভারঅল 6.5 আর কোনো স্পেসিফিক ব্যান্ডে যদি আপনার 16 নিচে না থাকে তাহলে মোটামুটি সব জায়গায় অ্যাপ্লাই করা যায়, কানাডা যেসব কলেজ ইউনিভার্সিটি আছে অ্যাপ্লাই করা যায়। আর 7টা করে তো আলহামদুলিল্লাহ আরো ভালো। ক্লাসেও বলছিলাম হ্যাঁ হ্যাঁ আপনার থেকে ওটাই। একটা কথা আমি বলি, এখন কিছু স্টুডেন্ট পাচ্ছি আমার এক্সিস্টিং ব্যাচেও আছে যে একজন, যে ছোট যারা মানে বাচ্চা পোলাপান যারা, এরা আইএলটিএস কোর্স শুরু করে বাইরে কোন কান্ট্রিতে যাবে, কোথায় যাবে, কি করবে, এটা এত মাথা ব্যথা করে যে ভয় লাগে যে আইএলটিএস না ক্ষতি করে ফেলে। সো এইটা কিন্তু অনেক বড় একটা ইস্যু, যে আপনি যেটা কথা মাত্র বললেন যে আইএলটিএস করার সময় চোখ বন্ধ করে ঘোরা চশমা পরে নিতে হবে, চোখটা এরকম থাকা লাগবে, ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর গোল। আশেপাশে তাকালে কিন্তু সমস্যা, কারণ সাদমান ভাই কিন্তু আমার সাথে সেকেন্ড লাইফ, সাদমান ভাই একটা লাইভ আছে আমার ইউটিউবে ফেসবুকে পেয়ে যাবেন, ওইটা হচ্ছে আইএলটিএস স্কোর পাওয়ার পরে করছিলাম। আর তখন প্রমিস করছিল সাদমান ভাই যে বাইরে গেলে একটা লাইভ করবে, তো মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে গেছে ভিসাটা। তো দ্য থিং ইজ এই জন্য সাদমান ভাইকে সেকেন্ড টাইম ইনভাইট করা, সাদমান ভাই আপনার কথাগুলো শুনি, কারণ অনেক সময় দেখা যায় আমি আগেই বলছি 7 অ্যাবভ যারা এদেরকে লাইভ করে মিনিং আমি মনে করি না, কোনো দরকার নেই, আমার অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু যাদের স্কোর ভাইয়ার মতো 6.5 একবারে ভিসা পেয়েছে এটা দরকার, কারণ বাংলাদেশে অনেক স্টুডেন্ট 7 হোল্ডার ভিসা পায় না। আমি দেখতেছি এক্সিস্টিং বহুত কোচিং সেন্টার থেকে আমার কাছে আসে যে অমুক ভাই অমুক জায়গায় ভাই পড়ে আসছি কিন্তু আমার ভিসা হচ্ছে না, কেন, আমার স্কোর এরকম। কারণ তারা মক টেস্ট না লাফালাফি করে। মক টেস্টের কথা একটু আসি, আমি মক টেস্ট নিয়ে হোল লাইফ এগেন্স্টে কথা বলে আসছি, সাদমান ভাইরাও ফার্স্টে বুঝতো না কেন। স্কোরটা একটু বলেন ভাই, আপনার মক টেস্ট ছাড়া কি কোনো লস হচ্ছে আপনার? না, আমি কোনো মক টেস্ট দিই নাই মেইন এক্সামের আগে। তো মানে বাসায় নিজেই প্র্যাকটিস করে নিজে নিজে মানে নিজেই জাস্ট ইভ্যালুয়েট করছি, বাইরে কোথাও মক টেস্টটা টেকনিক্স দিই গুলো নাই। ফলো করছেন যেটা আমি প্রোভাইড করছি, রাইট? দ্যাটস দ্য মেইন থিং। আমি এটা সবাইকে বোঝানোর চেষ্টা করছি, কারণ যদি আপনি আইএলটিএস এ ভালো করতে হয়, mock test doesn't have any impact on your result. It's just a way of earning money for other coaching centers. কারণ যারা পড়াবে না এখানে তারা mock test দিয়ে আর্ন আমি করবে। একটা ছোট একটা মানে হ্যাঁ প্লিজ। এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। এখানে আমার কাছে মানে আমি যখন ভাইয়ার এখানে আসি তো তখন আপনার এখানে যে 1 মান্থের কোর্সটা করছিলাম, তো ওইটা অবশ্য রানিং অবস্থায় তখন আমার বাইরে অ্যাপ্লাই করা কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করব ওটা ফিক্স ছিল না, যে হ্যাঁ জার্মানি হতে পারে, কানাডা হতে পারে। তো তো আফটার গেটিং দ্য আইএলটিএস রেজাল্ট তখন ভাইয়া আমাকে বলে ওয়াই নট কানাডা। তো তখনই আমার মাথায় আসলো যে না, স্কোর একটা যেহেতু আসে আলহামদুলিল্লাহ অ্যাপ্লাই করতেই পারি। তো এই কারণে আমার কাছে মনে হয় যে আইএলটিএস রেজাল্টটা হাতে পাওয়ার আগ পর্যন্ত মানে বাইরে কোথায় যাব এটা আইএলটিএস রেজাল্টটা পেলেই মনে হয় সবচেয়ে ভালো ডিসিশনটা নেওয়া যায়। আর আরেকটা বিষয় হলো মানে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে আমি একটা অ্যাক্সিডেন্টলি একটা মক টেস্ট দিয়েছিলাম ভাইয়ার এখানে আসার আগে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে মক টেস্ট জিনিসটা মানে কনফিডেন্স বিল্ড আপ থেকে বেশি ডাউন করে বেশি, আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ পার্সোনালি আমি কোনো অর্গানাইজেশন নাম বলবো না, ওখানে যাওয়ার পরে যখন আমি স্পিকিং সেশনটা দিলাম তখন আমাকে ওখানে স্পিকিং এর যে আমার মডারেটর ছিল তো উনি বললো যে ইউ হ্যাভ এ ভেরি লো কোয়ালিফিকেশন টু অ্যাচিভ দ্য অ্যাটলিস্ট 6 ব্যান্ড স্কোর। তো ওইটা বলার পর অ্যাটলিস্ট অবভিয়াসলি তো একটা স্টুডেন্ট তো অবভিয়াসলি তার কনফিডেন্সটা ডাউন হতে বাধ্য। আপনার তো আইএলটিএস কত আসছে স্পোকেন একটু বলে দেন হ্যাঁ সেটাও। হ্যাঁ আপনার আইএলটিএস স্পোকেনে কত আসছে? হ্যাঁ আমার 6.5 আসছে আমার আলহামদুলিল্লাহ। এটা দেখেন এক জায়গায় আপনাকে ডিমোটিভেট করছে, ইউ গট 6.5 which is a very good score. 6.5 এবং আমাকে উনি বললেন যে you don't have the ability to get at least 6 band score in specifically speaking session because you have a lot of mispronunciation, you have a lot of আমার জিহ্বা জড়তা আছে। হ্যাঁ তো 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 ব্যাপারগুলো যখন আমাকে বললো তো তখন আমি একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম ওই সময়। তখন আমার কাছে মনে হচ্ছে যে স্পিকিং সেশনটা আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হচ্ছিল। তো আমি তখন বললাম যে না, যেহেতু এটাই আমাকে ডিমোটিভেট করছে এটাতেই আমি সবচেয়ে ভালো করবো। তো এরপরে ড্যানিয়েল ভাই এখানে আসলাম, উনি ড্যানিয়েল ভাই সবচেয়ে ভালো জিনিস যেটা করেছিল সেটা হচ্ছে স্পিকিং দিয়ে শুরু করছিলেন। তো এটাই আমার সবচেয়ে মানে স্টার্টিং একটা ইগনিশন পয়েন্ট ছিল যে স্পিকিং দিয়ে শুরু করাটা, তা আমার কাছে একটা কনফিডেন্সে গ্রো করলো। তো আলহামদুলিল্লাহ এরপর আমি নিজেও কিছু প্র্যাকটিস শুরু করলাম, নিজেকে নিজে টাইম দিলাম স্পিকিং এর জন্য, টাং টুইস্টিং শুরু করলাম, বিভিন্ন স্পিকিং ক্লাবে জয়েন করলাম, বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন করা শুরু করলাম বাইরে মানুষের সাথে। তো আলহামদুলিল্লাহ মানে আইএলটিএস এক্সামের আগের দিনে আমার কাছে মনে হচ্ছিল যে আমি অ্যাটলিস্ট 7.5 পাবো স্পিকিং এ, এখন আলহামদুলিল্লাহ সেটা পাইছিও। তো এটাই আর কি একটা, আমার কাছে এই জন্য আমি মক টেস্টটা খুবই অ্যাভয়েড করতে বলি। আমার যারা ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ডরাও আমার থেকে মাঝে মাঝে সাজেশন চায় যে মানে মক টেস্ট দেয় অনেকে, তা আমি ওদেরকে খুবই ডিমোটিভেট করি মক টেস্ট না দেওয়ার জন্য। কারণ মক টেস্ট দিয়ে যখন ওরা আমাকে বলে যে 5.5 পাইছি, 5 পাইছি, কি হবে আমার, এগুলা শুনলে তখন আমার কাছে মনে হয় এটা মানে না দেওয়াটাই সবচেয়ে বেটার। এটা অ্যাকচুয়ালি সত্যি কথা, কারণ মক টেস্ট দিলে ডিমোটিভেশনের কোনো কিছু কাজ করে না। আর সাদমান ভাইয়ের স্কোরটা আমার সাদমান সার্টিফিকেট ফেসবুক পেজে পোস্ট করা আছে, যদি কোনো শখ থেকে দেখে নিন। কারণ এই ভাই জানকে আমি পড়াচ্ছি আমি জানি ভাইয়া যে পরিমাণ ওয়ার্ড ছিলেন এখন সে কিন্তু সেই পরিমাণে কনফিডেন্স রাখে। এন্ড দোয়া করে যে বান্দা আপনাকে ডিমোটিভেট করছে যেন ভিডিওটা দেখে,
সে বুঝবে যে কাকে ডিমোটিভেট করছি, কারণ সে দেশের মধ্যে এখনো ঘাস কাটতেছে, আপনি বাইরে চলে গেছেন। কারণ আমাদের দেশে একটা সমস্যা আছে, ডিমোটিভেট করে। এটা আমি একসময় ফেস করছি, এই জন্য ডিমোটিভেট কখনো করি না। ডিমোটিভেশন ইজ ভেরি ডেঞ্জারাসলি হার্মফুল থিং, ইট ব্যাকফায়ার্স। কারণ যখন আপনি সাকসেসফুল, সে যখন দেখবে, সে কিন্তু কপাল থাপড়াবে, কারে ডিমোটিভেট করলাম। ওকে, এখন কথা হচ্ছে কানাডা, তার একটা জিনিস আমাকে একটু বলেন, কানাডা যখন আপনি আসেন, আপনার ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো প্রবলেম হচ্ছে? কারণ আমাদের কিন্তু ওখানে আমরা নর্মাল ইংলিশে কথা বলি, ওখানে কিন্তু একটা হালকা ক্যানাডিয়ান একটা অ্যাকসেন্ট আছে, এখানে আন্ডারস্ট্যান্ডিং কি কোনো প্রবলেম হয়? টু বি অনেস্ট, স্টুডেন্টের কোশ্চেন, আমার কোশ্চেন না। না না, টু বি অনেস্ট, মানে শুরুতে কিছু কিছু হয়তো একটু বুঝতে প্রবলেম হবে। আর স্পেসিফিকলি আমার জন্য একটু প্রবলেম হচ্ছে, কেন এখন তো তাদের মাস থাকে, তারা একটু ডিস্টেন্স ক্রিয়েট করে কথা বলে, তো একটু একটু হিয়ারিং একটু হলে প্রবলেম হয়, বাট অ্যাকসেন্ট বুঝতে খুব একটা প্রবলেম হয় না। এখানে মানে 1 মান্থ বা 3 উইক থাকলে মোটামুটি গেট ইউজ টু হয়ে যায়, ওইটা খুব একটা প্রবলেম না। আর এখানে নর্মাল গ্রোসারি, নর্মাল এখানে যে আশেপাশে মানুষের সাথে কমিউনিকেট করতে করতে নিজের অ্যাকসেন্টটাও ইমপ্রুভ করা যায়, তো এবং বোঝাও যাবে, ওটা কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আর সাদমান ভাই একটা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করি, নাম বলবো না। সাদমান ভাই কিন্তু আমার থ্রু বাইরে গেছেন, মানে আমি তাকে প্রসেসিং করতে হেল্প করছি একজনের থ্রু। সো যদি কেউ কোথাও অ্যাপ্লাই করেন, তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আইএলটিএস এ ফোকাস করেন। এন্ড সেকেন্ডলি, যারটা যেই সেই কনসালটেন্সি ফার্মে যাবেন না, কারণ কনসালটেন্সি ফার্মে বহুত ভ্যারাইটি আছে। আমি হাতে গোনা দুই একজনের সাথে কাজ করি, দে আর দ্য টপ ইন দ্য মার্কেট। কারণ নাম বলবো না, কারণ এটা আমার অ্যাডভার্টাইজমেন্ট সেক্টরে, আমি এর কারণ নাম বলি না এখানে কখনো। যদি কেউ ভালো জায়গায় কাজ করতে হয়, আগে আইএলটিএস ভালো মতো করেন, দেন ভালো রেপুটেড কারো কাছে যান। এখানে টাকার কিন্তু একটা ইস্যু আছে, এবং আপনার সাইকোলজি একটা ইস্যু আছে, তাতে সাপোর্ট একটা ইস্যু আছে। অনেকে দেখবেন যে টাকা বেশি নিচ্ছে, কাজ খারাপ করতেছে, কেউ টাকাও কম নিচ্ছে, কাজও খারাপ করতেছে, মানে কাজ খারাপের জন্য এক্সকিউজে কোনো কমতি নাই। এটা একটা বড় ফ্যাক্টর স্টুডেন্টের ফাইল। কথার কথা, সাদমান ভাই যদি কোয়ালিফাইড না হতো, সে যদি হাজার ভালো লোকের কাছে যাক, তার কিন্তু ভিসা হতো না। এটার জন্য বারবার সবাইকে একটা মেসেজ দেওয়া যে প্লিজ, যে লাইফগুলো আমি কেন করতেছি, স্টুডেন্টকে ডিমোটিভেট নাই, মোটিভেট করতে, যে এমকে বাইরে চলে গেছে, তোমাকে বাইরে চলে গেছে দেখে নেগেটিভ ভাবে নেবেন না, আপনিও যেতে পারবেন ইফ ইউ ওয়াক ইন এ প্রপার প্যাথ। সাদমান ভাই কিন্তু কোনো বোকামি করে নাই, আমি যতদিন থেকে পড়াইছি একটা পণ্ডিত দেখি নাই। ওয়ান অফ ফিউ স্টুডেন্টস যাদের এই জিনিসটা আছে, তারা খুব ভালো করে, কোনো এক্সপেরিমেন্ট করতো না, যা বলতাম অ্যাকুরেটলি। কোনো কোশ্চেন আছে, কনফার্ম করতে ভাই এটাকে করবো নাকি না। দিস ওয়াজ ওয়ান অফ হিজ গুড হ্যাবিটস, এবং সে কখনো ক্লাসে দেরি করে না, ক্লাস কখনো মিস করছে বলে মনে পড়ে না এক মাসে ক্লাসে। এই জিনিসগুলো সবাই গ্রো করার ট্রাই করবেন। আর আইএলটিএস কোর্স করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেখি কোনো কনসালটেন্সি ফার্মে বা কোনো কোচিং সেন্টার দৌড়াবেন না, কারণ মার্কেটে অনেক কিছুই আছে থাকবে। রেপুটেশন দেখবেন, ব্র্যান্ডিং রেপুটেশন না, তার অ্যাক্টিভিটি দেখবেন, তাহলে বুঝবেন যে এই বান্দার থ্রু আসলে কি কোনো রেজাল্ট আসি হোকালে, নাকি সে ঢোল পিটা যাচ্ছে। 100 বছর আগে 7 পেয়েছিল, ওটাই ঢোল পিটা যাচ্ছে। ওকে, আমি যখন সাদমান ভাইয়ের ক্লাসে ছিলাম, সাদমান ভাইয়ের ব্যাচে তো আরো কয়েকজনই ছিল, ভাইয়া তো বুঝতে পারছেন যে আমি যখন ক্লাস নেই, ক্লাসটা কিরকম লাগতো, এটার সম্বন্ধে হালকা পাতলা আইডিয়া দিয়ে দেন। সাদমান ভাই লিভ হয়ে গেছে, এরপর খারাপ, উনি আবার জয়েন করুক, ততক্ষণ কথা একটু বলি। লাইফটা যারা যারা দেখছেন, এখানে হচ্ছে সাদমান ভাই বাইরে যে গিয়েছেন, ওনার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা, এবং উনি কিভাবে কি কি করছেন না করছেন, এই বিভিন্ন জিনিস ডিসকাস করলাম। ওকে, আর ক্লাসের ব্যাপারে যেটা আমি বলতেছিলাম, আমি যখন ক্লাসেস নেই, সাদমান ভাই ওখানে স্নোফল হচ্ছে, সো উনি হয়তো বারবার নেটওয়ার্কটা লিভ করতে হচ্ছে, সরি ফর দ্যাট, এটা আমি অনেক স্বীকৃত করা। তো রিকোয়েস্ট থাকবে ক্লাসের নাম্বার স্টুডেন্টস দেখবেন, কারণ সাদমান ভাই যখন ক্লাস করছে, ব্যাচে 6 জন স্টুডেন্ট ছিল। এই ছবিটা আমার ফেসবুকে পোস্ট করা আছে, যদি কেউ দেখতে চান দেখতে পারেন। এন্ড সবাইকে সরি যারা লাইফে দেখতেছিলেন, যে সাদমান ভাইয়ের নেটওয়ার্ক একটু প্রবলেম, কারণ আমি ফার্স্টই বলছি ভাই বাইরে স্নোফল হচ্ছে, তো আমার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতেছে। সো সবাই যারা দেখছেন, রিকোয়েস্ট থাকবে যে প্রথমে যে ইনফরমেশনগুলো ছিল খুব প্রাইসলেস ছিল, একটু শেয়ার করবেন এন্ড কথাগুলো পজিটিভলি নেবেন, কারণ এখানে বারবার বলা যে মক টেস্টে পিছিয়ে না দৌড়ে ফোকাস অন ইউর প্রিপারেশন। ওকে, হি ইজ ব্যাক, একটু দেখি কথা বলতে পারে কিনা। ওকে, এন্ড প্রিপারেশন নেওয়ার পাশাপাশি প্ল্যানিং করবেন, উল্টাপাল্টা প্ল্যানিং না, বাইরে যে কি করবেন সেটা প্ল্যানিং না। প্রিপারেশন নেওয়ার সময় প্ল্যানিং করবেন যে আপনার প্রিপারেশন আগে ফিক্সড হোক, স্কোর কত আসে এটা বেস করে বাইরে যে প্ল্যানিং করবেন। তবে আমার শোনা হচ্ছে কথা এখন? বেচারা খুবই প্যারা আছে মনে হচ্ছে। না ভাই, আসলে ওখানে একটা ওই যে আমি রাউটার লাগানোর সময় একটা এক্সট্রা এখানে ইন্টারনেট এক্সটেন্ডার লাগাতে হয়, ওটা আবার $40 দিয়ে বাইরে থেকে কিনতে হয়, তা আমি ওখানে এখনো যাওয়া হয় নাই, এই জন্য এখনো লাগাতে নো পারিনি। ওয়ারিস, নো ওয়ারিস। বললাম সবাইকে যে স্নোফল একটা প্রবলেম, বলছি একটু আমাকে আপনি ক্লাস শুরুতেই, যে যেহেতু বাইরে স্নোফল হচ্ছে, ওয়েদার প্রবলেম হতেই পারে, বাংলাদেশে বৃষ্টি হলে যেটা হয়, আর আপনার ওখানে বৃষ্টির বাবা স্নোফল হচ্ছে, তো হতেই পারে, ভেরি ন্যাচারাল। ঠিক আছে সাদমান ভাই, আমি তো টুকটাক কথাবার্তা বললাম, আপনি আমার সম্বন্ধে বা আইএলটিএস সম্বন্ধে বা আপনার ওভারঅল ভিউ সম্বন্ধে কোনো মেসেজ থাকলে বা কোনো ইনফরমেশন থাকলে বা যদি কোনো মনে করেন অ্যাডভাইস দিবেন, বলেন দেখি, কারণ এখানে গেস্ট আপনি, আমি তো রেগুলার ভিউয়ার এখানকার, মানে রেগুলার হোস্ট।
ফার্স্ট অফ অল আমার কাছে যেটা সবচেয়ে মেজর ইস্যু মনে হয় সেটা হচ্ছে যে আইএলটিএস করার সময় যে আমাকে ঠিক করতে হবে যে আমার ডিজেট স্কোরটা কত লাগবে এবং আমি কোথায় করব। কারণ একটা মডারেটর বলি বা আমরা একটা গাইডলাইন বলি খুব ইম্পর্টেন্ট যে এই কেসে। তো এখন আমি আমার কাছে যেটা সবচেয়ে মনে হয় যে অনেকে আইএলটিএস করার সময় ফেসবুকে বিভিন্ন যেসব অ্যাডভার্টাইজমেন্ট থাকে ওগুলো ফলো করা শুরু করে। তো এটা আসলে আমার কাছে মনে হয় এটা আরো বেশি মানে মিসগাইড করে। তো এটা থেকে আমার কাছে যেটা মনে হয় যে আগে আমাকে পারফেক্টলি চুজ করতে হবে যে আমি কোথায় করব এবং আমার একটা পারফেক্ট একটা টাইমলাইন চুজ করি যে টাইম লাইনের মধ্যে আমি আইএলটিএস শেষ করব এবং একটা ডিজায়ার ব্যান্ড স্কোর নিয়ে আসবো। এটা ফিক্স করতে হবে যে আমি জাস্ট একটা জায়গায় ঘুরতে গেলাম ওখানে জাস্ট আমি কোনো মতে একটা ক্লাস করলাম তারপর আমি আইএলটিএস পরীক্ষা দিব মন চাইলে। এভাবে এরকম যদি থাকে কনফিউশন তাহলে সেক্ষেত্রে আমি বলবো আইএলটিএসটা আরো পরে দেওয়াই বেটার। আগে গোলটা ফিক্স করতে হবে। তো সেক্ষেত্রে ভাইয়ার এখানে আমি বলবো ভাইয়ার এখানে আইএলটিএস করার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে ইফ ইউ হ্যাভ এনি ডেফিনেট গোল টু অ্যাচিভ এনি ব্যান্ড স্কোর ডিজায়ার ব্যান্ড স্কোর দেন ভাইয়ার এখানে বিভিন্ন টাইম লাইনের কোর্স আছে 1 মান্থ আছে ইভেন 15 ডেজেরও আছে বিভিন্ন টাইম লাইনের কোর্স আছে। ওটা নিজের বেসিক লেভেলটা জাস্টিফাই করে ভাইয়ার সাথে কথা বলে এটা শুরু করে দিতে পারে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর সেকেন্ডলি যেটা হচ্ছে যে মানে এটা ভাইও অনেক সময় বলে যে স্পিকিং এর আমরা অনেক সময় লিসনিং বা রিডিং দিয়ে স্টার্ট করি। এটা একটা ভুল, এটা ভাই অনেক ভিডিওতে বলছিল। তো এটাও আমার কাছে মনে হয় কারণ আমার বেসিক জিনিসটা হচ্ছে যে আমি একটা জিনিস আমাকে স্পিকিং বা রাইটিং দিয়ে যদি আমি শুরু করি তাহলে হয় কি জিনিসগুলো আমার মোটামুটি একটা টাচে থাকে বা আমি একটা ল্যাঙ্গুয়েজের সাথে টাচে থাকি। যে আমি হয়তো তখন একটা ইংলিশ নিউজ দেখতেছি ইংলিশ চ্যানেল গুলো দেখতেছি আমার লিসনিংটা বিল্ড আপ হচ্ছে আর আমি স্পিকিংটা ট্রাই করতেছি। তো সেক্ষেত্রে আমার কারণ এটা একটা মাদার ল্যাঙ্গুয়েজের মতো আমরা যেভাবে বাংলাটা বলি এবং শুনি বলার ট্রাই করি আমরা কিন্তু সবার আগে কিন্তু মাই বলতে মানে শুরু করছি। তো ওই কেসে আর কি ওই লজিকে আসলে বলা যায় যে স্পিকিংটাই আসলে ফার্স্ট স্টার্ট করাটাই বেটার। আর রিডিংটা দিয়ে তো রিডিং দিয়ে যদি কেউ স্টার্ট করেন তাহলে ডিমোটিভেট ওখানেই হয়ে যাবে ওখানেই শুরু। তো এই কারণে ওটাই আমি পার্সোনাল সাজেস্ট করবো যে স্পিকিং আর রাইটিং দিয়ে শুরু করার জন্য যেটা ভাইও সাজেস্ট করে। তো এইভাবেই। আর মানে মক টেস্টটা আমি মনে করি না যে দরকার নেই কোনো কারণেই, কারণ মক টেস্টটা মানে যেটা মানে আপনার বেনিফিশিয়াল থেকে এটা আসলে ক্ষতি বেশি করে। কারণ অ্যাটলিস্ট এটা আসলে পার্সোনাল আমার বেসিক লেভেলটা কতটুকু এটা আসলে জাস্টিফাই করে না। এটা অনেক সময় কিন্তু কিছু মার্কেটিং পলিসি থাকে যে না তোমাকে একটু লো স্কোর দেখে বা তোমাকে একটু তোমার ব্যান্ড স্কোর বা একটু কমায় দেখে তোমাকে একটু ভয় দেখে ওখানে কোচিং করানোর জন্য বা ওখানে পড়ানোর জন্য। এটাও এক ধরনের একটা পলিসি হতে পারে। বাট যেহেতু আমার ওইটার সম্পর্কে খুব ভালো আইডিয়া নেই ওটা নিয়ে আমি একটু বেশি ডিটেল বলবো না। বাট এটাই আসলে করা উচিত। আর যতটুকু লাস্ট টাইম যেটা হচ্ছে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে নিজের সাথে নিজে প্র্যাকটিস করাটা উচিত। যে হয়তো আহ ভাইয়াও অনেক গাইডলাইন দিবে ভাইয়াও অনেক হেল্প করবে বাট আমি নিজেই যদি নিজের সাথে প্র্যাকটিস না করি নিজে যদি নিজের উইক পয়েন্ট গুলা নিয়ে যদি কাজ না করি তাহলে আসলে যতই যে গাইডলাইন দেখ না কেন যতই কিছু করুক না কেন এই আমার ডিজায়ার ব্যান্ড স্কোরটা হয়তো আসবে না, হয়তো 0.5 বা এদিক সেদিক হয়ে যাবে। এই জন্য নিজের উইক পয়েন্ট গুলো নিয়ে খুব কাজ করা উচিত। আর অবভিয়াসলি অনেক র্যান্ডম বই থাকবে অনেক সাজেশন থাকবে নীলখাতেও অনেক বই থাকবে বাট বেসিক জিনিসগুলো আগে আমার ক্লিয়ার করা। গুড, ভেরি গুড অ্যাডভাইস। কারণ বইয়ের ফ্যাক্টরটা কিন্তু অনেক ইস্যু হয়ে যায়। আমার গ্রামাটিক্যাল বেসমেন্ট যদি ঠিক না থাকে আমার এত বই এটা সেটা ইউটিউব লিংক তো সেক্ষেত্রে জিনিসগুলো আরো বেশি ডিস্ট্রাক্ট করে ফেলবে আমাকে। তো সেটাই সবচেয়ে বেটার হচ্ছে যে নিজে যেটা উইক পয়েন্ট সেটা নিয়ে কোনো একজন পার্সনের কাছে গিয়ে ওটাই আগে ক্লিয়ার করা। তো সেক্ষেত্রে ভাইয়ের কাছে গিয়ে হয়তো যেমন আমি পার্সোনাল যদি আমি ভাইয়াকে শুরুতে বলছিলাম যে ভাই আমার মেইনলি আমার ভয়টা আমার স্পিকিং নিয়ে আমি এটা ভাইয়াকে বলছিলাম। তো ভাইয়া বলছে যে তোমার এখানে তোমার জড়তা বা মুখের এটা কোনো ইস্যুই না, এটা তুমি জাস্ট প্র্যাকটিস করো তুমি এখানে মোটামুটি আজ তোমার এটা জাস্ট এটা তোমার কোনো ইয়া করবে না। তোমার যেটা দরকার সেটা হচ্ছে তোমার কনফিডেন্স এবং তোমার বেসিক লেভেলটা ঠিক আছে কিনা তুমি কিভাবে তোমার আইডিয়াটা ডেলিভার করতেছো। তো এই বিষয়গুলো যখন মাথায় আসলো তখন আমার কাছে মনে হচ্ছে না এটাই হওয়া উচিত। আমি মানে যদি আমি হয়তো অন্য কোনো বই বা অন্য কোনো কিছু ফলো করতাম সেক্ষেত্রে মিসগাইডেড হওয়ার চান্সটা বেশি থাকে। তো this is the overall journey to make a preparation for the IELTS. So that's from my suggestion part. থ্যাঙ্কস আ লট। হ্যাঁ সাদমান ভাইয়ের কথাগুলো খুব ভালো লাগলো, যদি নেটওয়ার্কে একটু একটু প্রবলেম ছিল আই হোপ পিপল বুঝে নিবে। কারণ মেইন কথা হচ্ছে মানুষের কথা বুঝানি ফ্যাক্টর। কারণ আপনি এখন এত দূরে থেকে যে দেশের কথা দেশের জন্য ভালো কিছু কথা বলে মানুষকে এটা খুবই প্রাইসলেস ইনফরমেশন থাকবে। আর যারা শুনতেছেন তারা প্লিজ এটা অ্যাপ্লাই করবেন, কারণ এখানে কোনো লোক দেশে বসে কোনো অ্যাডভাইস দিচ্ছে না ভাই, এখানে এখন কানাডাতেই আছেন।
সো দ্য থিং ইজ অনেকটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে কথাগুলো বলা। এন্ড বারবার একটা কথা বলা, আপনি বাইরে যাওয়ার জন্য সবচেয়ে বড় ব্যারিয়ার থাকে কিন্তু আমার হাত দিয়ে যাওয়া, যেটা আইএলটিএসটা আমাদের সেক্টরে, টিচারদের সেক্টরটা। এখানে টিচার চুজিংটা খুবই সেন্সিটিভ থাকবেন, কারণ মার্কেটে এখন বহু টিচার আছে যারা স্পোকেন টিচার, আইএলটিএস এর আইও পারে না, কিন্তু মক টেস্ট মার্কেট করে বিশাল অবস্থা। অনেকে তো মক টেস্ট দিয়ে ব্রাঞ্চ খুলে ফেলছে অনেকগুলো, এটা মানুষের রিয়েলিটি। আর অনেকে বুক সাসপেন্স আছে, এখানে বই মক টেস্ট এগুলো হচ্ছে আপনাদেরকে ডিস্ট্রাক্ট করার জন্য, নট টু অ্যাট্রাক্ট, ডিস্ট্রাক্ট। আপনি অ্যাট্রাক্ট হবেন, ডিস্ট্রাক্টও হবেন। এগুলো নিয়ে খুবই সাবধান। আমি সব স্টুডেন্টকে বলি, যারা শুনছে তারা বাইরে আছে বা ভালো জায়গায় আছে, যারা শুনে নাই তারা তো আসেনি তাদের জায়গায়। সো অ্যাডভাইস গুলা আমিও দিচ্ছি, আমার স্টুডেন্টও দিচ্ছে। তো যাদের ভালো লাগছে প্লিজ অ্যাপ্লাই করেন। আর যদি ভালো মতো ধরে ধরে শেখানোর জন্য চান কাউকে, আই এম অ্যাভেলেবল। যদি চান যে না আমি জাস্ট ফর শো ব্র্যান্ডিং করতে অমুক জায়গায় কোচিং করছি, তাহলে যেখানে সেখানে যান, আমার কোনো আপত্তি নেই। আর বাই দ্য ওয়ে আমার নাম্বার, আমার ডিটেলস এই লাইভের লিঙ্কে দেওয়া আছে। সবাইকে রিকোয়েস্ট থাকবে একটু শেয়ার করবেন, এন্ড সবাই সাদমান ভাইয়া দোয়া করবেন, কারণ ভাইয়া মাশাআল্লাহ আমার খুব পছন্দের একজন লোক, কাছের লোক। যেন ভালো থাকেন, কারণ খুব শর্ট টাইম স্টুডেন্ট হলো মনে থাকার মতো স্টুডেন্ট। সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। আর লাইভ এখানে শেষ করতেছি তাহলে। আসসালামু আলাইকুম। ওকে ভাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।